রাস্তায় একদিন হেঁটে চলেছে ভিক্ষার খোঁজে। হে ভগবান, রক্ষা করো, আজ যেন আমি দুমুঠো ভিক্ষা পাই। সারা দিন ঘুরেও এক মুঠো ভিক্ষা পেল না ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ মশাই, কোথায় চললে এমন মুখ কালো করে? না না নগেন ভাই, আমি কোথাও যাচ্ছি না। এই ভিক্ষা করে বাড়ি ফিরছিলাম আর কি। তা কতটুকু ভিক্ষে পেলে শুনি? আগে নগেন ভাই, ভিক্ষে তো আজ পাইনি। লোকের যা আকাল পড়েছে, নিজেরাই ঠিক মতো খেতে পায় না, আবার তোমাকে দেবে ভিক্ষা। শোনো, আমি তোমাকে ভালো কথা বলি, এখনো সময় আছে, কোনো একটা কাজ খুঁজে নাও। কাজই তো করতে চাই নগেন ভাই, সেটাও তো পাই না কোথাও। আচ্ছা, ঠিক আছে নগেন ভাই, এখন তবে আমি বাড়ির দিকেই যাই। হ্যাঁ, যাও যাও, তোমার তো আবার ভাত খাওয়া হোক না হোক, ঝাঁটা তোমার রোজ খেতেই হয়। এই কথা শুনে ব্রাহ্মণ তখন বাড়ির দিকে চলে গেল। সরলা, আরে ও সরলা, কোথায় গেলে গো? আমি সামনেই আছি, না চেঁচিয়ে বলো দেখি কি বলবে। আমার খুব খিদে পেয়েছে গো সরলা, দুটো ভাত দেবে আমায়? কেন দেব না? দেব তো। আমি তো এই বাড়ির চাকর, তাই না? তুমি যাই বলবে আমি তাই করব। সারাদিন শুধু খাওয়া আর খাওয়া। বলি চাল পয়সা এনেছো শুনি? তুমি সব সময় এমন ভাবে কথা বলো কেন সরলা? ভিক্ষা না পেলে আমি কি করব বলো? আমি ওসব কিছু জানিও না আর অত বুঝিও না। ভিক্ষা করে আনলে তবেই খাওয়া হবে। ভিক্ষা না আনার কারণে খিদে পেটেই থাকতে হয় সারা রাত ব্রাহ্মণকে। হে ভগবান, আর কত অপমান সহ্য করব আমি? এই গরিবের জীবন থেকে আমাকে মুক্তি দাও ভগবান। হয় আমাকে মেরে ফেলো, আর না হয় আমার এই কুটনি বউটাকে মেরে ফেলো। সকাল হতে না হতেই মনের দুঃখে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল ব্রাহ্মণ, আর গিয়ে পৌঁছায় এক নদীর পাড়ে। নদীর পাড়ে বসেই একা একা নিজের মনের দুঃখের কথা বলতে থাকে। বাড়ি ছেড়ে তো বেরিয়ে এলাম, কিন্তু যাব কোথায়? আমার তো যাওয়ারও কোনো জায়গা নেই। বাড়ির এত অশান্তি থেকে আমার এই নদীর পাড়ই ভালো। আজকের দিনটা না হয় আমি এইখানেই কাটিয়ে দেব। এই বলে নদীর পাড়েই ঘুমিয়ে পড়ে ব্রাহ্মণ। আর এমন সময় একটি সাপ এসে ব্রাহ্মণের ঝুলার মধ্যে ঢুকে পড়ে। আমার এমন কেন মনে হলো যেন আমার পাশে কেউ এসেছে? আমার ঝোলা থেকে আবার কেউ কিছু নিয়ে যায়নি তো? ওরে বাবা রে, রাম 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 রাম, এত বড় সাপ! আর একটু হলেই তো সাপ আমাকে শেষ করে দিত। তবে এই সাপটি দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি না হয় এই সাপটিকে ধরে নিয়ে যাই আর সরলাকে গিয়ে দিয়ে দেই। আর সরলা যখনই ভিক্ষার ঝুলি মনে করে ভেতরে হাত দেবে, তখনই ওই সাপ সরলার কাহিনী শেষ করে দেবে। এই বলে ব্রাহ্মণ তখন ঝোলার বেঁধে মাথায় করে বয়ে নিয়ে বাড়ি যায়। সরলা, আরে ও সরলা, কোথায় গেলে? এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি ব্যাপার? খুব খুশি খুশি মনে হচ্ছে আজ।
ভিক্ষা কি কোনো জমিদার দিল নাকি যে মাথায় করে বয়ে এনেছো? জমিদার কি বলছো গো? রাজা মহারাজার ভিক্ষাও বলতে পারো। দাও দাও দেখি আমার কাছে ঝোলাটা, দেখি কি এনেছো। এই বলে ঝোলাটি নিয়ে এলো ব্রাহ্মণের স্ত্রী। আরে দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত কিসের? আমি একটু হাত মুখ ধুয়ে আসি। এই বলে ব্রাহ্মণ বাইরে চলে যায় আর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। ওদিকে ব্রাহ্মণের স্ত্রীর আর তর সইল না, ঝোলাটি খুলে ফেলল আর দেখতে পেল সাপ। আরে এ কি, এ যে সাপ! কই গো, দরজা খোলো! কোথায় তুমি? দরজা খোলো! ব্রাহ্মণের স্ত্রী ভয়ে চেঁচাতে থাকে আর ব্রাহ্মণ বাইরে দাঁড়িয়ে চুপচাপ শুনতে থাকে। হঠাৎ চেঁচানো বন্ধ হয়ে গেলে ব্রাহ্মণ ভেতরে যায়। ব্রাহ্মণ ভেতরে যেতেই দেখতে পায় একটি বালক দাঁড়িয়ে আছে। এই বালকটি আর কেউ নয়, বালকটি হলো ওই সাপ। ওই বালকটি কোনো সাধারণ সাপ নয়, বালকটি হলো একটি ইচ্ছাধারী নাগ, যে ওই নদীর নিচেই থাকে। ওই নদীর পাড়ে গিয়ে যদি কোনো অসহায় মানুষ তার মনের কথা খুলে বলে, তবে নাগরাজ তার মনের আশা পূরণ করে। সাপটি ব্রাহ্মণের কথা শুনে ব্রাহ্মণের কাছেই এসেছিল, কিন্তু ব্রাহ্মণ তাকে না চিনতে পেরেই নিজের বাড়ি নিয়ে আসে। বাড়ি আসার পর নাগরাজ বুঝতে পারল সরলা খারাপ মানুষ নয়, সে শুধুমাত্র অভাব ও কষ্টের জন্য ব্রাহ্মণের সাথে এমন দুর্ব্যবহার করে। নাগরাজকে বাড়ি নিয়ে আসার পর ব্রাহ্মণ আর গরিব রইল না। ব্রাহ্মণকে এখন একটি ছোটখাটো জমিদারও বলা যেতে পারে। ব্রাহ্মণের কুঁড়ে ঘরটি আর নেই, কুঁড়ে ঘরটি এখন পাকা দালান বাড়ি হয়েছে। ব্রাহ্মণের স্ত্রীও ব্রাহ্মণের সব কথা শুনে। ব্রাহ্মণ ও তার স্ত্রীর ভাগ্য বদলে নাগরাজ নিজের জায়গায় আবার ফিরে যায়।